ফিলিং স্টেশনে চলমান জ্বালানি তেল সংকটের মাঝেই বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে স্থানীয় উৎপাদকদের সংগঠন বিপ্পা। সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলছেন, যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বাড়লে বিদ্যুতের উৎপাদন খরচও বাড়বে। অন্যদিকে বিপুল বকেয়া রয়েছে সরকারের কাছে, তাই অর্থ পরিশোধ না করলে লোডশেডিংয়ের মুখোমুখি হতে হবে গ্রাহকদের। রাকিব হোসেনের রিপোর্টে বিস্তারিত। ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন যেন এখন এক পরিচিত বাস্তবতা। রেশনিং শুরুর পর থেকেই ভোগান্তি পিছু ছাড়ছে না গ্রাহকদের। অন্যদিকে ডিপো থেকে সরবরাহ না পেয়ে কার্যক্রম বন্ধ রাখে বহু পাম্প। ফলে আতঙ্কিত হয়ে বিভিন্ন যানবাহনের চালকরা ভিড় জমান অন্য সব সচল পাম্পে। এতে দুর্ভোগ বাড়ে কয়েক গুণ। আমরা সকাল থেকে সিরিয়াল দিচ্ছি, অন্তত আমি 3টা পাম্প ঘুরছি। এক জায়গায় তেলের জন্য দাঁড়াইলে 3 থেকে 4 ঘন্টা চলে যাচ্ছে। আমরা তো কাজ করতে পারতেছি না, কাজে যাব, এক জায়গায় যাব, ওখানে কাজ করতে যাব, টাইম তো পাচ্ছি না। আবার তো ডিউটি তো প্রতিদিন করতেই হবে। আমি তো ডিউটি না করতে পারি তাহলে তো কোম্পানি আমাকে এমনিতে বসায় বসায় বেতন দেবে না। বিপিসির তথ্য অনুযায়ী সারা দেশে চাহিদার 25% সরবরাহ কমানো হয়েছে। সবখানেই বিক্রি চলছে নির্দিষ্ট সীমা মেপে। কিন্তু এর মধ্যেও বাড়তি সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে সরকারি কর্মকর্তাদের যানবাহনগুলোর। মানা হচ্ছে না ক্রয় বিক্রয় রসিদ ব্যবহারের নির্দেশনাও, জানিয়ে বিবাদে জড়াচ্ছেন অনেকে। পরিস্থিতি সামাল দিতে পুলিশি টহল বাড়ে পাম্পগুলোতে। এটা তো আপনার প্রধানমন্ত্রী প্রোটোকলের গাড়ি, ঠিক আছে, এনএসআইয়ের গাড়ি। তো এইসব গাড়িগুলো তো ওনারা তো টাকাটা নিচ্ছে না, ওনারা তো এটা আমাদের কাছে মাসিক পেমেন্ট করা। নির্দিষ্ট কোনো সময় বলতেছে না যে অমুক টাইমে তেল পাওয়া যাবে কি ওই টাইমে পাওয়া যাবে, যখন আসবে তখন আমরা দিব। তাহলে সরকার কেমনে বলতেছে তেলের সংকট নাই? গ্যাস পাওয়া যাইতেছে অ্যাভেলেবেল, গ্যাসের কোনো সমস্যা নাই। এদিকে যুদ্ধের এই সময়ে জ্বালানি তেলের দাম বাড়লে তার নেতিবাচক প্রভাব বিদ্যুতের উৎপাদনে পড়বে বলে জানায় স্থানীয় উদ্যোক্তাদের সংগঠন বিপ্পা। উদ্বেগ প্রকাশ করে সংগঠনটির নেতারা বলেন, সরকার বিল পরিশোধে ব্যর্থ হলে লোডশেডিংয়ের চাপে পড়তে হবে গ্রাহকদের, যা অর্থনীতির জন্য বিপর্যয় ডেকে আনবে। ৬,০০০ মেগাওয়াট আমরা আসবে না আমার, রিগার্ডলেস ওই যে কে এফএসএর উপরে, এটা অন্য কথা, কিন্তু এফএসএরও নাই, আমি গ্যাস পয়সা দিয়ে এনেও কিন্তু আমি লাইনে দিতে পারবো না। দ্যাটস দ্য রিয়েলিটি। কিন্তু অন্য ইন্ডাস্ট্রিগুলোকে আমার কিন্তু চালিয়ে রাখতে হবে, সেটা আমাদের কনসার্ন। দিস ইজ মোর কনসার্ন আওয়ার, যে আমরা কীভাবে ইন্ডাস্ট্রিকে চালিয়ে রাখবো এবং আসলে কি ভবিষ্যতে আমরা আরও ইনভেস্টমেন্টে যাবো কিনা। এই যে ক্রাইসিসটা কিন্তু কমবে না। এই বিদ্যুতের জ্বালানি ক্রাইসিস, তারপর আবার গ্রেনের ক্রাইসিস, তারপর অনেক কিছুর ক্রাইসিস। হয়তো তখন কিছু লোডশেডিং মেনে নিতে হবে, কিছু লোডশেডিং মেনে খাওয়ার চিন্তা করতে হবে। তো এটা আসলে এই মুহূর্তে বলা যাবে না। আমরা টাকা দিলে অবশ্যই পারবো, টাকা দিলে পারবো না কেন? আপনি যদি বলেন যে টাকা দিয়ে বাঘের দুধ নিয়ে আসবো। এদিকে সোমবার সিঙ্গাপুর থেকে ২৭,২০৪ টন জ্বালানি তেলবাহী একটি জাহাজ আজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে বলে নিশ্চিত করেছে বিপিসি। রাকিব হোসেন, ৭১, ঢাকা। দেশে ভোজ্য জ্বালানি তেলের কোনো সংকট নেই, বরং ভোজ্য তেলের পর্যাপ্ত মজুদ আছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুকতাদির। তাই ভোজ্য তেলের ১ পয়সাও দাম বাড়বে না বলে আশ্বস্ত করেছেন তিনি। জানান, বাজার নিয়ন্ত্রণের প্রয়োজনে জোরদার করা হবে অভিযান। আরও জানাচ্ছেন শারমিনীরা। দেশে প্রতি মাসে গড়ে ভোজ্য তেলের চাহিদা প্রায় ২ লাখ টন। রমজানে এই চাহিদা কিছুটা বাড়লেও পর্যাপ্ত মজুদ আছে। দেশের ভোজ্য তেল পরিস্থিতি নিয়ে সোমবার সচিবালয়ে ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী। পরে তিনি কথা বলেন সাংবাদিকদের সাথে। যেটা আছে সেটার ভিত্তিতে আমাদের মূল্যায়ন হলো ভোজ্য তেলের পর্যাপ্ত সরবরাহ আছে। হয়তো কোনো জায়গায় পেনিক বাইয়ের কারণে, পেনিক পারচেজের কারণে আতঙ্কিত হয়ে অনেক সময় ভোক্তারা বেশি কেনার একটা প্রতিযোগিতায় নামেন। সেসব কারণে হয়তো কোনো জায়গায় মজুদটা তাৎক্ষণিকভাবে শেষ হয়ে গিয়েছিল। এছাড়া স্বাভাবিকভাবে বাজারে সরবরাহ পরিস্থিতি ভালোই আছে। মন্ত্রীর কথাও শুনেছেন, এই মুহূর্তে জ্বালানি তেলেরও কোনো সংকট নাই, গ্যাসেরও কোনো সংকট নাই, মানে এলএনজি আমদানির ক্ষেত্রে কোনো গ্যাসেরও সংকট নাই, ভোজ্য তেলেরও কোনো সংকট নেই। এ সময় তিনি বলেন, কৃত্রিম সংকট তৈরি করে কেউ দাম বাড়ানোর অপচেষ্টা করছে, তবে বাজার নিয়ন্ত্রণে জোরদার করা হবে অভিযান। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে তো ভোক্তা অধিকার দপ্তর আছে, তারা তাদের কাজ করবে, আবার করবেও। আর আমাদের জেলাগুলিতে জেলা প্রশাসন আছে, তারাও তাদের কাজ করবে। বাজার তদারকির জন্য তাদের যে অ্যাসাইন ডিউটি সেটা তারা পালন করবে। এমন পরিস্থিতিতে সরকার ভোজ্য তেলের দাম বাড়াবে না বলে আশ্বস্ত করেন খন্দকার আব্দুল মুকতাদির। ১ ফুটও বাড়বে না, একটু বাড়বে না। শারমিনীরা,
একাত্তর, ঢাকা। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে দ্রুত বিকল্প উৎস বের করতে না পারলে হুমকিতে পড়তে পারে অর্থনৈতিক প্রবৃদ্ধি। ডিসিসি আয়োজিত সেমিনারে এমন আশঙ্কা প্রকাশ করেছেন বক্তারা। পরামর্শ দেন বিকল্প উৎস খোঁজার। এছাড়া মূল্যস্ফীতি নামিয়ে আনতে সুদের হার কমানোর পাশাপাশি অভ্যন্তরীণ ব্যয় কাটছাটের তাগিদ দেন তারা। এ সময় পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ চ্যালেঞ্জ মোকাবিলায় অর্থনৈতিক সংস্কার, বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান তৈরিতে জোর দিচ্ছে সরকার। বিনিয়োগ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে নীতি সুদহার ধীরে ধীরে কমানো দরকার এবং দেশীয় ব্যাংকের ঋণের উপরে অতিরিক্ত নির্ভরতা হ্রাস এবং সরকারি ব্যয় দক্ষতা বৃদ্ধি করা জরুরি। ইনফ্লেশনের যে চ্যালেঞ্জটা, এই চ্যালেঞ্জটাকে তিনটা ভাগে আমাদের জোর দিতে হবে। একটা হচ্ছে আমাদের যে ফিসক্যাল পলিসি, মনিটারি পলিসি এবং বাজার ম্যানেজমেন্ট। এই জায়গাটা আমাদেরকে খুব ভালোভাবে ফোকাস করতে হবে। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়িয়ে চলছে নতুন বাজেট তৈরির কাজ, যার আকার হতে পারে 9.25 লাখ কোটির উপরে। ধারাবাহিকভাবে মন্ত্রণালয়ের কাছে প্রস্তাবনা নিচ্ছে অর্থ মন্ত্রণালয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বাড়তি অর্থের চাহিদা মেটাতে কর ফাঁকি বন্ধ ও উন্নয়ন প্রকল্পে অপচয় কমানোর নির্দেশনা রয়েছে নতুন অর্থমন্ত্রীর। রুহুল আমিনের রিপোর্ট। আমি 2 দশক পর আবারও জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করতে যাচ্ছে বিএনপি সরকার। তবে এবারের বাস্তবতা হলো বেশিরভাগই নতুন মুখ আর চ্যালেঞ্জও কয়েকগুণ বেশি। সেসব মোকাবেলার কর্মকৌশল ও আর্থিক আয় ব্যয়ের হিসাব মেলানোর ভার নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর কাঁধে। নবনিযুক্ত মাননীয় প্রথমবার স্বভাবতই চমক আর নতুনত্বে মোড়া এক বাজেট দিতে চাইবেন অর্থমন্ত্রী, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে জ্বালানিতে বাড়তি ব্যয় আর প্রবাসী আয়ের দুশ্চিন্তা সঙ্গী করে এগুতে হচ্ছে তাকে। ফলে ইচ্ছা থাকা সত্ত্বেও ব্যয় করতে পারবেন না দুহাত ভরে। অবশ্য এর মধ্যেও নির্বাচনী ইশতেহার পূরণে অগ্রাধিকারের তালিকায় থাকবে ফ্যামিলি কার্ড, যার আংশিক বাস্তবায়নে আসছে অর্থ বছর দরকার হবে অন্তত 15,000 কোটি টাকা। এছাড়া কৃষক কার্ডের জন্য রাখতে হবে বাড়তি বরাদ্দ। আকার আয়তা নিয়ে তেমন কোনো আলোচনা না থাকলেও বর্তমান সরকার এগুতে চায় আগের ধারাবাহিকতায়, আর ঝিমিয়ে পড়া উন্নয়ন কর্মকাণ্ডেও আভাস রয়েছে গতি বাড়ানোর। এই অর্থনীতিবিদ মনে করেন, যে কোনো সময়ের চেয়ে বেশি চ্যালেঞ্জিং হবে এবারের বাজেট, তাই থাকতে হবে সুস্পষ্ট রূপরেখা। রাজস্ব সীমিত, সতর্ক থাকতে হবে, কারণ ঝুঁকি, এই যে মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলটা আমাদের উপর কেমন আসবে এগুলো দেখার বিষয় আছে। এই জায়গায় আমাদেরকে উচ্চাভিলাষী হওয়ার সুযোগ নেই, কিন্তু যেটা আছে সেটা হচ্ছে বড় ধরনের কিছু সিগন্যাল দেওয়ার বিষয়টা। আপনি ওখানে সার্বিকভাবে একটা এজেন্ডা নিতে হবে, যেটা আওয়ামী লীগ আমলে 17 বছরে একেবারে নিচে চলে গেছিল। এটাকে আমি বলবো ব্যয় দক্ষতা। এই ব্যয় দক্ষতা কিন্তু ওইভাবে ফোকাসেও আসে না এবং হয়ও নাই। দীর্ঘদিন ধরে বাজেটের সিংহভাগ জুড়ে থাকা বেতন ভাতা আর সুদ পরিশোধের বাড়তি চাপ বহন করতে হবে সরকারকে, যা আরও বাড়তে পারে নতুন অর্থ বছরে। ফলে ইচ্ছা থাকার পরেও স্বাস্থ্য শিক্ষায় প্রত্যাশিত ব্যয় বাড়াতে পারবেন না নতুন অর্থমন্ত্রী। সিপিডির এই গবেষকের মতে, নতুন বাজেট চূড়ান্ত করার আগে পুনর্মূল্যায়ন করতে হবে সংশোধিত বাজেট, যাতে প্রকৃত বাস্তবতার নিরিখে সিদ্ধান্ত নিতে পারে নতুন সরকার। ওনারা নির্বাচন ইশতেহারে যেমন বলেছেন যে কর জিডিপির অনুপাত ওনারা বাড়াবেন, সেটা যদি হয় আগামী 5 বছর শেষে এখন যেটা 6.5-7% আছে, এটা 13%-এর কাছাকাছি যাবে। তো সেইটার প্রক্ষেপণটা ওনাদের এখন ঠিক মতো করতে হবে এবং তার সাথে মিলিয়ে আমার সংস্কার কার্যক্রমগুলো নিতে হবে। কারণ আপনি সম্পদ কতখানি নিতে পারবেন সেইটার উপরে নির্ভর করতে হলো যে আপনি ব্যয় কতখানি করতে পারবেন। বাজেটে প্রধান চ্যালেঞ্জই হবে অর্থসংস্থান। এজন্য কর আহরণ বাড়াতে ভিন্নধর্মী পদক্ষেপ চান বিশ্লেষকেরা। এছাড়া ঘাটতি অর্থায়নে ব্যাংক নির্ভরতা কমানোর পরামর্শ ব্যবসায়ী নেতাদের। একই সঙ্গে চান বিনিয়োগ বান্ধব পরিবেশের নিশ্চয়তা। পলিসিগুলো নেওয়া হবে সেটা যেন লং টার্ম পলিসি হয়, প্রতি বছর যেন পলিসি পরিবর্তন না হয়। সরকার বা বাজেটে যে পলিসি দেওয়া হয় সেই পলিসির ভিত্তিতে আমি একটা উদ্যোগ নিলাম বা আপনি একটা উদ্যোগ নিলেন, 1 বছরের পরে এই পলিসিটা চেঞ্জ হয়ে গেল, তাহলে আপনার এই উদ্যোগটা আর ফিজিবল থাকবে না। সব ঠিক থাকলে জুনের প্রথম সপ্তাহে সংসদে পেশ হতে পারে নতুন অর্থ বছরের বাজেট। রুহুল আমিন, 71, ঢাকা। ব্যবসায়ীদের সাথে বড় একটা দূরত্ব ছিল অন্তর্বর্তী সরকারের। এমসিসিআই সেমিনারে কথা বলেন বক্তারা। তাদের পরামর্শ, লেজুর ভিত্তিক চর্চা থেকে বের হয়ে আসতে হবে উদ্যোক্তাদেরকে। এ সময় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর প্রকৃত অবস্থা জানতে ফরেনসিক অডিটের কথাও বলা হয়। আর দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি গ্রহণের পরামর্শ দেন হোসেন জিল্লুর রহমান।
আরও জানাচ্ছেন মইনুল হাসান। বিশ্লেষণমূলক কাজের দায়িত্ব দিয়েছি যাতে অর্থনীতি পুনরুদ্ধারে সরকারের করণীয় নিয়ে এমসিসিআই এর সেমিনারে ঘুরে ফিরে আসে বিনিয়োগ, কর্মসংস্থান, ব্যবসার পরিবেশ সহ নানা বিষয়। বক্তারা বলেন, সামষ্টিক অর্থনীতিতে গতি ফেরাতে 100 দিনের অগ্রাধিকার ভিত্তিক রূপরেখা নিয়ে এগোতে হবে সরকারকে। এই প্রকাশনাটি নতুন সরকারের সময়োপযোগী সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নিতে সহায়তা করবে, যাতে বাংলাদেশ স্টেবিলাইজেশন থেকে সাস্টেইনেবল গ্রোথের পথে, কনসেন্ট্রেশন থেকে ডাইভার্সিফিকেশনের পথে এবং ভালনারেবিলিটির থেকে রেজিলিয়েন্সের পথে এগিয়ে যেতে পারে। বক্তারা বলেন, খেলাপির হারে বহু আগেই ঝুঁকিপূর্ণ মানদণ্ড ছাড়িয়ে গেছে বাংলাদেশ, যা ক্ষতিগ্রস্ত করছে ব্যবসা বাণিজ্যকে। গেল 1.5 বছরে অন্তর্বর্তী সরকারের সাথে ব্যবসায়ীদের দূরত্ব ছিল উল্লেখ করে বক্তারা বলেন, প্রকৃত অবস্থা বুঝতে সরকারি প্রতিষ্ঠানগুলোর ফরেনসিক অডিট জরুরি। যে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো সবার আগে ফরেনসিক হওয়া দরকার, কারণ রাষ্ট্রের সার্ভিস ডেলিভারি করতে গেলে প্রথম দরকার যে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো কেমন আছে, এবং অধিকাংশ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানই কিন্তু ফিনান্সিয়ালি ভেরি ভেরি সিক। এবং যখন যুদ্ধ হলে তখন কিন্তু আপনার সবচেয়ে বেশি আঘাত আসে যে এই প্রতিষ্ঠানগুলো ঠিকমতো সার্ভিস ডেলিভারি দিতে পারবে কিনা। এবং এটা কিন্তু খুব বেশি না, 20-30টা প্রতিষ্ঠানের ফরেনসিক অডিট হওয়া খুবই জরুরি। 18 মাসে একটা বড় উইকনেস ছিল বেসরকারি খাত। আমি লেজিটিমেট, ক্রেডিবল, রেপুটেড বেসরকারি খাতের কথা বলছি, তার সাথে ইন্টারিম গভর্নমেন্টের একটা কেমন জানি দূরত্ব সৃষ্টি হয়েছিল। ডায়ালগ বলে আমরা আসলে কিছু দেখিনি। আওয়ামী আমলের 15 বছরে ব্যবসায়িক সংগঠনগুলো লেজুরভিত্তিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল বলে মনে করেন অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান। বলেন, দুর্নীতিতে সরকারের উচিত জিরো টলারেন্স নীতি গ্রহণ করা। সার্বিকভাবে যে ইনস্টিটিউশনের যে আলোচনাগুলো, এটাতে একমাত্রিক আলোচনা অন করাপশন is not helping us. We have to have the focus on corruption. We have to have the focus on capacity, which is judged through performance, and we have to improve processes which reduce hierarchy. শিক্ষা, স্বাস্থ্য, নগরায়ন ও রাজস্ব আদায় বাড়াতে সফল দেশগুলোর মডেল অনুসরণ করার পরামর্শ দেওয়া হয় অনুষ্ঠানে। এনার্জি সিকিউরিটি ইজ দ্য বিগেস্ট থিং ফর দিস কান্ট্রি। মইনুল হাসান, 71, ঢাকা। চেক করে দেখি এখানে কি বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার হস্তান্তর ও বিক্রয় করা অর্থ নিজ দেশে ফেরত নেওয়ার ক্ষেত্রে নিয়ম শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে 100 কোটি টাকা পর্যন্ত ফেরত নিতে আর কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নিতে হবে না। মূলত বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে কেন্দ্রীয় ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে। বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এই উদারীকরণ করা হয়েছে। আগে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়াই 10 কোটি টাকা নিতে পারত। শেয়ারবাজারে তালিকাভুক্ত নয় এমন সরকারি ও বেসরকারি কোম্পানির ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে। এক্ষেত্রে নির্ধারিত কাগজপত্রের পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য নির্ধারণ প্রতিবেদন জমা দিতে হবে। বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানিয়েছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জ্বালানি আমদানিকারক দেশ ভারত, যাদের চাহিদার প্রায় 90% আসে মধ্যপ্রাচ্য থেকে। কিন্তু চলমান অস্থিরতার প্রভাব পড়েছে পার্শ্ববর্তী দেশটিতে। সরবরাহ সংকট 1 বছরের মধ্যে প্রথমবার 7% বাড়ে এলপিজির দর, আর তাতেই বাড়ছে ভোগান্তি। তথ্য বলছে দেশটিতে এলপিজির মজুত রয়েছে মাত্র 2 থেকে 3 সপ্তাহের। এর মধ্যে আমদানি না হলে বিপাকে পড়বে ভারত। নাদিয়া ইসলাম তুলির প্রতিবেদন। চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জ্বালানি আমদানিকারক দেশ ভারত, যাদের প্রায় সব জ্বালানি আসে মধ্যপ্রাচ্য থেকে, যার মূল পথ হরমুজ প্রণালী। সাম্প্রতিক যুদ্ধে জ্বালানি সরবরাহ শৃঙ্খল ভেঙে পড়ায় এবার টান পড়েছে ভারতীয়দের পেটে। কারণ আমদানি করা তেল গ্যাসের বড় একটা অংশ ব্যবহার করা হয় রান্নার জ্বালানি হিসেবে। সরবরাহ সংকটে দেশটিতে প্রায় 1 বছরের মধ্যে প্রথমবারের মতো বাড়ল এলপিজির দাম। ফলে 14 কেজির সিলিন্ডারের দাম 7% বেড়ে দাঁড়িয়েছে 913 রুপিতে। শুধুমাত্র কলকাতায় প্রতি সিলিন্ডারে বেড়েছে 60 থেকে 114 রুপি। আমি গ্যাস কিনতে এসে দেখি হঠাৎ দাম বেড়ে গেছে। এত দাম বাড়ায় ভীষণ সমস্যা হচ্ছে। এখন কি করব আমরা? আমাদের ঘর চলবে কিভাবে? ভীষণ দুশ্চিন্তায় আছি। তথ্য বলছে গেল বছরেও 33 মিলিয়ন মেট্রিক টন রান্নার গ্যাস ব্যবহার করে ভারত। বিশ্লেষকদের মতে আমদানি বন্ধ থাকলে দেশটিতে থাকা এলপিজির মজুত মাত্র 2 থেকে 3 সপ্তাহের চাহিদা মেটাতে সক্ষম হবে। অন্যদিকে উৎপাদন খাতে ব্যবহৃত তেলের মজুদ রয়েছে প্রায় 100 মিলিয়ন ব্যারেল, যার মধ্যে প্রায় 80% ব্যবহারযোগ্য তেল দিয়ে চলতে পারে 30 থেকে 35 দিন। বিকল্প উৎস হিসেবে রাশিয়া, যুক্তরাষ্ট্র, পশ্চিম আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকা থেকে জ্বালানি কিনতে পারে ভারত। কিন্তু এসব উৎস থেকে তেল সংগ্রহে সময় লাগে 25 থেকে 45 দিন। এতে বাড়বে পরিবহন খরচ।
নাদিয়া ইসলাম তুলি, ৭১। দর্শক, ছিল ৭১ বিজনেসের এখনকার আয়োজনে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।